This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার নিশ্চয়ই মেল অ্যাকাউন্ট আছে, একবার চেক করে দেখুন তো। দেখবেন প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই আপনাকে চিঠি লিখেছেন, মানে মেল করেছেন আর কি। আমিও পেয়েছি, কারণ আজ সংবিধান দিবস, আর নরেন্দ্র মোদী তাই দেশবাসীকে মেল পাঠিয়ে সাংবিধানিক কর্তব্যগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। গোটা ইমেলটা বেশ বড়, প্রায় 800 শব্দের মতো, কিন্তু সেই 800 শব্দের মধ্যে কয়েকটা শব্দ নিয়ে দেশে কিন্তু তোলপাড় পড়ে গেছে। বিশেষ করে যারা ওই দেশের বিরোধী রাজনৈতিক দলটল করেন, তারা সবাই দু চারটে কথা বলছেন, কারণ সংবিধান দিবস বলার তো দিন সবার আজকে। আর সংবিধান দিবসে প্রধানমন্ত্রী তার ওই খোলা চিঠিতে দেশবাসীকে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা কর্তব্যের কথা একদম পাখি পড়ার মতো করে লোকজনের মগজে গেঁথে দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী। কোন কথাটা জানেন? ভোটদানের অধিকার। এবার প্রধানমন্ত্রী লিখেছেন যে কোনো অবস্থাতেই ভোট দেওয়ার অধিকারটা হাতছাড়া করা চলবে না। কি ভীষণ উপদেশ ভাবুন তো। মানে আমাদের মধ্যে অনেকেরই তো এই অভিজ্ঞতাটা হয়েছে যে ভোট দিতে গেছেন, ভোট দিতে চেয়েছেন, কিন্তু গিয়ে ভোট দিতে পারেননি, কারণ তাদের বদলে কোনো ভূত ভোট দিয়ে গেছে। এটা হয়েছে। হ্যাঁ, আপনার না হোক, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কেউ না কেউ এরকম অভিজ্ঞতা কখনো পাননি, এরম হয়তো হবে না। এবার দেখুন, এই ভূতেদের বিষয়টা, মানে আমাদের বুথগুলোর ভেতরে যে ভূতেরা উপদ্রব করে, সেই খবরটা তার মানে প্রধানমন্ত্রীও জানেন। বাংলা ছাড়া আর কোনো রাজ্যের ভোটে এরকম ভূত উপদ্রব করে কিনা জানি না, কিন্তু ইদানিংকালে অন্তত যে ভোটটা, বা ধরুন এই জাস্ট এই যে বিহারের ভোট হলো, আগে তো সেই বিহারের লোকজন ভোট দিতেই পারতো না, বাহুবলীরা ভোট করাতো, কিন্তু এখন দেখুন এই যে ভোটটা হয়ে গেল চুপচাপ, না একটা বোম ফেটেছে, না কোথাও শব্দ উঠেছে, কখনো বুথ জ্যাম, ফলস ভোটিং, কোনো অভিযোগই তো চোখে পড়েনি। ভাবা যায়? তার মানে ইদানিংকালে এই সমস্ত বিষয় অন্যান্য রাজ্যে, মানে ভূতগুলো সব ওখান থেকে পালিয়ে এ রাজ্যে চলে এসছে। কারণ এ রাজ্যে ভোটের সময় ওই গুড় বাতাসা, চরাম চরাম, ঢাকের কাঠি, উন্নয়নের খাঁড়া, কত গভীর অর্থবহ শব্দ টব্দ শোনা যায় বলুন তো। এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, জানেন তো। ভূত এলে দেখবেন ওই সিনেমায়, হরর মুভি টুভিতে যখন ভূত আসে, তার আগে একটা ছমছমে পরিবেশ তৈরি করানো হয়, একটা অদ্ভুত আওয়াজ ঠাওয়াজ হয়। এগুলো হচ্ছে সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফলে ধরে নেওয়াই যায় যে প্রধানমন্ত্রীর চিঠিটা গোটা দেশের জন্য হলেও এই ভোট নিয়ে বার্তাটা খানিকটা হলেও ওই বাংলার মানুষের জন্য বিশেষ করে তিনি জুড়ে দিয়েছেন। কারণ নিজের ভোট নিজে দিতে না পারাটা একটা দুঃখের, সেটা তো যিনি দিতে পারলেন না তিনি উপলব্ধি করবেন। কিন্তু এইটাকে কেন্দ্র করে রাজনীতি যদি একটু বেশি করে সেই দুঃখটা আমাদের উপলব্ধি করিয়ে দিতে পারে, তাহলে রাজনীতির ভালো লাভ আছে। এবার প্রধানমন্ত্রীর এই সরাসরি এবং খোলা চিঠি, যেটা আর কি বললাম, সেটা নিশ্চয়ই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে, পৌঁছানোরই কথা। মানে এমনিতে এত বাল্ক মেসেজ আমরা বলি না, বাল্ক মেল, অনেকের কাছে একসঙ্গে যাচ্ছে। ওই জন্য কারোর ক্ষেত্রে দেখবেন যে এমনি মেল বক্সে না ঢুকে, ইনবক্সে না গিয়ে, সেটা স্প্যাম বলে যে বাক্সটা আছে আর কি, মানে যে ফোল্ডারটা আছে, সেখানে ঢুকে পড়ে। খুঁজে পান, পেয়ে যাবেন, মানে আছে। সুতরাং এটা ধরে নিতেই পারি, যে বক্সেই গিয়ে পড়ে থাকুক ওই মেলটা, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পড়েছেন। এত কনফিডেন্টলি বলছি, তার একটা কারণ আছে। দেখুন, রাজনৈতিক নেতারা আপনার আমার মতো সাধারণ মানুষের কথা সবসময় শুনতে পান না, কিন্তু প্রতিপক্ষের মানে ছোট্ট করে বলা একটা বক্তব্য তারা মিস করেন না। প্রধানমন্ত্রী তার চিঠিতে কি লিখেছেন, আমাদের প্রতিটা পদক্ষেপ যেন আমাদের সংবিধানকে শক্তিশালী করে। এটা কিন্তু চিঠির শিরোনামে বড় বড় ফন্টে বলা আছে, বড় বড় অক্ষরে আর কি। সুতরাং ধরে নেওয়া যায় যে এই লাইনটা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। আর সেই জন্যই কি এই সংবিধান দিবসে প্রধানমন্ত্রী দেশের মানুষকে চিঠি পাঠিয়ে কর্তব্যটা যখন স্মরণ করালেন, তখন সেই সংবিধান দিবসেই মুখ্যমন্ত্রী দেশের সংবিধান বিপন্ন বলে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন, দেশের গণতন্ত্র বিপন্ন বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ প্রধানমন্ত্রী যে গণতন্ত্র রক্ষায় ভোটদানের কর্তব্যটা স্মরণ করালেন, মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রই বিপন্ন হয়ে গেছে বলে পাল্টা দিলেন। এবং দুজনের হাতেই এই দেওয়া আর পাল্টা দেওয়ার মাঝখানটাতে কি রইল? সংবিধান। একদম ঠিক ধরেছেন। আপনার আমার হাতে যতই পেন্সিল থাক, এর বাইরে তো কিছু থাকে না, কিন্তু আমাদের নেতা নেত্রীদের হাতে সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বস্তু যে আছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী বললেন যে যেভাবেই হোক, যে মানে শপথ নিয়ে বললেন যেভাবেই হোক এই গণতন্ত্রকে রক্ষা করবেন, এবং এই গণতন্ত্র বলতে সংবিধানই তো, তাকে রক্ষা করবেন। হ্যাঁ, বললেন যে এটা তার সঙ্গে জুড়ে দিলেন। দেখুন, প্রধানমন্ত্রী বলেছিলেন কি, ভোটদানের অধিকারটা আপনাকে প্রয়োগ করতেই হবে, ওটা মিস করলে চলবে না। আর মুখ্যমন্ত্রী কি বললেন? সেই ভোটদানের কথাই বললেন সেই গণতান্ত্রিক অধিকারটাই নাকি চলে যাচ্ছে। একই বক্তব্য, একই উপলক্ষ, শুধু দুজন দুদিক থেকে দেখালেন। আমরাও দেখলাম, এবং এটাও দেখলাম যে এই গোটা বিষয়টা বলার মধ্যে দিয়ে কিভাবে একটা পারস্পরিক ন্যারেটিভ তৈরি হয়ে গেল। কেউ কিন্তু সংবিধানকে ছাড়লেন না। হ্যাঁ, আরেকটা কথা, সেটাও এর মাঝখান থেকে একটু এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী হয়তো, বা যেটা ধারে কাছ দিয়ে হাঁটলেন না, সেটা হচ্ছে যে এসআইআর, যেটা এই মুহূর্তে একটা বিভীষিকা হিসেবে এ রাজ্যে এসে হাজির হয়েছে, এরকমই তারা বলছেন তৃণমূলের দলনেতৃত্ব থেকে সবাই, সেটা যে একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেইটা কিন্তু এক্ষেত্রে কেউ খুব একটা নতুন করে তুলে ধরলেন না। এটা হচ্ছে রাজনীতির আরেকটা বিশেষত্ব, জানেন তো, নিজেদের প্রয়োজন মাফিক যেটা তাদের বক্তব্যের মধ্যে ফিট করে সেটাকে রাখেন, যেটা না করে না বাদ। ওসব আপনার আমার জন্য নয়, এটা আপনাকে ধরে নিতে হবে। দেখুন, 2014 সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে আপনাদের? সংসদে ঢোকার আগে সেই যে সিঁড়িতে প্রণাম করলেন। 2019 সাল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে সংবিধানে তিনি প্রণাম করেছিলেন সংসদে ঢুকে, মানে এক ধাপ এগিয়ে গেছিলেন আর কি। 2024 সাল না, আর পুরনো সংসদে ঢোকেননি প্রধানমন্ত্রী, ঢুকেছিলেন নতুন সংসদ ভবনে। এরপর কি হতে পারে সেটা জানতে তো 2029 সালের দিকে তাকিয়ে থাকতে হবে। মানে তখন সংসদ বা সংবিধান, এই দুটো কোনখানে কি ভূমিকা, তাকে কাকে প্রণাম করেন, এটা একটা ইন্টারেস্ট আপনাদের মনের মধ্যে হয়তো থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেইবার কে সংসদে ঢুকবেন, কে প্রণাম করবেন, কোথায় প্রণাম করবেন, এসবের জন্য মনে হচ্ছে দূরবীন নয় বা ওই ভবিষ্যৎদর্শী কোনো যন্ত্রমন্ত্র নয়, আপনাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চোখ রাখলেই চলবে। কেন বলছি? কারণ মুখ্যমন্ত্রী তো গতকাল থেকে 2029 নিয়ে ইঙ্গিত দিতে শুরু করে দিয়েছেন। গতকাল ওই বনগাঁ সভায়, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে বিধানসভা ভোট মিটলে তিনি গোটা দেশ চষে বেড়াবেন। আর আজ বলেছেন 2029 সাল থেকে দেশের অবস্থাটা বেবাক পাল্টে যাবে, গণতন্ত্র আর বিপন্ন থাকবে না। কারণ 2029-এর লোকসভা ভোটে নাকি বিজেপি হেরে যাবে। এবার মুখ্যমন্ত্রীর এই কথাগুলো শুনে বিজেপি নেতারা কটাক্ষ করতে পারে, এটা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু আমাদের মনে হচ্ছে কিছু কথা এই প্রসঙ্গে বলা দরকার, যে কথাগুলো না বললেই নয়। এই দুদিনে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে একটা বিষয় ভীষণভাবে কমন, খেয়াল করে দেখুন। দেশ সামনে, বিধানসভা ভোট, রাজ্য আছে, কিন্তু রাজ্যের ভোটের মুখে দাঁড়িয়ে দেশটাকে তিনি এতবার করে স্মরণ করেছেন, সেটাই খুব ইন্টারেস্টিং লাগছে, তাৎপর্যপূর্ণ লাগছে।
গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তিনি দেশ চষে বেড়াবেন। আর আজ কি বললেন দেশের এই অবস্থার বদল দরকার। তার মানে আমরা যদি ধরে নিই যে 15 বছর রাজ্য শাসনের পর মুখ্যমন্ত্রী এবার পরিধি বাড়াতে চাইছেন, নজরটা ছড়াতে চাইছেন, তার নজর এবার বাংলার বাইরে গোটা দেশে, তাহলে কি খুব ভুল বলা হবে? এটা তো স্বাভাবিক, তাই না? কারণ দেখুন, সবাই তো কাজকর্ম করি আমরা বিভিন্ন জায়গায়, এবার রাজনৈতিক নেতারাও তো কাজকর্মই করেন, তারা তো মানুষের জন্য কাজ করেন, কিন্তু মানুষের জন্য কাজ করে বলে কি তাদের একটু প্রমোশনের আশা হয় না? আমাদের সবার হয়, তাদেরও নিশ্চয়ই হয়। তা এতদিন ধরে রাজ্যে যিনি কাজ করছেন, বা ধরুন আরেকটু নিচের থেকে ধরি, যিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন, ভালো কাজ করলে তিনি প্রত্যাশা করেন যে তিনি বিধায়ক হবেন প্রমোশন পেয়ে। এবার যিনি বিধায়ক হিসেবে ভালো কাজ করলেন তিনি ভাবেন তিনি সাংসদ হবেন প্রমোশন পেয়ে। এবার যিনি মুখ্যমন্ত্রী হয়ে এতদিন ধরে 15 বছর তো কম কথা না, সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, এত কাজ, এত লক্ষ্মীর ভাণ্ডার টান্ডারের হিসেব, এই সমস্ত করতে করতে তার যদি মনে হয় যে না, এই সমস্ত ব্যাপারগুলো রাজ্যে কিভাবে শাসনটা নিজেদের হাতে রেখে দিতে হবে, সেই বিষয়টা তো জানা হয়ে গেছে, প্রুফ করা হয়ে গেছে, নতুন করে প্রুফ করার কিছু নেই। এবার দেশ অন্য মাঠে গিয়ে নিজেকে প্রমাণ করা দরকার, তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে, এটা তো রাজনীতি, তাই রাজনৈতিক হিসেবও তো এর সঙ্গে জুড়তে হবে। তার কি মনে হচ্ছে আসলে যে মানে এটা হতেই পারে, এটাকে রেখেই বলছি, এটাও কি মনে হচ্ছে যে বিজেপি তার ঘরে যখন চাপ বাড়াচ্ছে তখন সেই চাপটা বিজেপির ঘরে ফিরিয়ে দেওয়া দরকার? মানে নিজের ঘরের চাপটা আলগা করতে সব থেকে সহজ রাস্তা তো সেটাই। সুতরাং সব দেখে শুনে একটা কথা কিন্তু আপনার আমার জন্য মনে হচ্ছে, জানেন তো, টিকিট কেটে ফেলুন, গ্যালারিতে বসে থাকুন, কারণ খেলা হবে। আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা, 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছেন কখন? বাংলার বিধানসভা ভোট যখন সামনে, আর বিহারের বিধানসভা ভোটটা যখন জাস্ট হয়ে গেছে। এবার বিহারের এই ভোটটায় প্রতিষ্ঠান বিরোধিতার সম্ভাবনা ছিল, তাই তো সবাই ভেবেছিল এবার একটা লড়াই ঠড়াই হবে আর কি। হ্যাঁ, যেভাবে রাহুল গান্ধী, তেজস্বী যাদব এরা সব তেরে ফুরে উঠেছিলেন, মহাগঠবন্ধন বিরাট প্রচার টোচার করছিল, ভিড়ও হচ্ছিল, সুতরাং সবাই ভেবেছিলেন যে এদের এই প্রচারের চাপ তো রয়েছে, তার সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার একটা সুবিধে তারা পাবেন, আর সব থেকে বড় কথা SIR এর চাপ রয়েছে। 65 লক্ষ ভোটারের নামটা প্রাথমিকভাবে বাদ গেছিল, বেশ বড় সংখ্যা। সবাই মোটামুটি এইটা প্রচার করার মতো রাস্তায় চলে গেছিলেন, মানে রাহুল গান্ধী তো গেছিলেনই, যে এই যে নামগুলো বাদ গেল এগুলো সব যোগ্য ভোটার, মানে আসল ভোটার যারা, বৈধ ভোটার, তাদের নাম কাটা হয়েছে। সুতরাং সেই দিক থেকে একটা লোকজনের মধ্যে এই যে অনিশ্চয়তা, রাগ, ক্ষোভ, এগুলো সব জমাট বেঁধে বিজেপির ভোট হারানোর একটা আশঙ্কা ছিল। কিন্তু কি হলো? সব সম্ভাবনা আর আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে ফের ড্যাং ড্যাং করে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট। আর শুধু ক্ষমতায় ফিরেছে বললে তো ভুল বলা হবে, রেকর্ড আসন জিতে ক্ষমতায় এসছে। ওই করে ওই 243টার মধ্যে 202খানা আসন জিতে ফেলেছে এনডিএ, আর যার মধ্যে বিজেপি একাই জিতেছে 89 আসনে। এই প্রথম বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বিজেপি, তারাই সব থেকে বেশি একক সংখ্যাগরিষ্ঠতা। এবার তা সত্ত্বেও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর আসনটা উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী, জেপি নাড্ডারা। অনেকেই কি ভেবেছিলেন যেহেতু নীতিশ কুমারের বয়স হয়েছে, যেহেতু জেডিইউ এবার বিজেপির থেকে বেশি আসন জিততে পারেনি,
তাই মুখ্যমন্ত্রী আসনটা হয়তো বিজেপি নিজেদের পকেটেই রাখবে। এমনকি আমার ধারণা জেডিও সেটা ভেবেছিল। ওই যখন রেজাল্টগুলো বেরোচ্ছিল তখন প্রাথমিকভাবে কিন্তু তারা এই পোস্টটা করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে আরও একবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু যখন আস্তে আস্তে রেজাল্টটা বদলাতে থাকে, মানে ফলাফল বদলায়নি, এনডিএ যেরকম এগিয়েছিল রমরম করে সেরকমই এগিয়েছিল, কিন্তু যখন দেখা যায় যে জেডিইউকে টপকে চলে গেছে বিজেপি, তখন কিন্তু তারা সেই পোস্টটা ডিলিট করে দিয়েছিল। মানে তারাও মনে মনে ভাবতে শুরু করেছিল যে বিজেপি যখন সব থেকে বেশি আসন পেয়েছে তখন তারাই নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর পোস্টটা নেবে। কিন্তু রাজনীতি সব অঙ্ক আপনি আমি মেলাতে পারবো এরকম ভাবার কোনো কারণ নেই। সুতরাং এককভাবে সব থেকে বেশি এরকম আসন পাওয়ার পরেও বিহারে মন্ত্রিসভার শপথে প্রধানমন্ত্রী হাত ধরে নীতিশ কুমারকে মঞ্চে এনেছেন, আর তেমনই তার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারটা সাজিয়ে দিয়েছেন। কেন? জোট ধর্মের বার্তা দিতে হতে পারে সেটাই, অথবা তার মধ্যে একটা গভীর রাজনৈতিক চাল বা অঙ্ক রয়েছে, যে অঙ্কটা ঠিকঠাকভাবে তারা কষেছিলেন বলেই বিহারে এরকম জয় এসছে। আর বাকি অঙ্কটার মধ্যে ওই কেন্দ্রের বিজেপি সরকারকে 2029 পর্যন্ত নিরাপদে রাখার হিসেবটাও কি নেই? আছে তো বটেই, কারণ এখনও ওই ক্ষমতায় থাকতে হলে বিজেপিকে কোথাও না কোথাও এই জেডিইউয়ের সমর্থনটার ওপর ভরসা করতে হচ্ছে, জোট সঙ্গী তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন? 2029 সালের আগেই কেন্দ্রের বিজেপি সরকার পড়ে যেতে পারে, কারণ তিনি আবার অন্য অঙ্ক কষছেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এই শপথে দুটো শরিক দলের একটা ভরসা আছে, মানে এই সংখ্যাটা দরকার ছিল, এই সমর্থনটা, জেডিইউ আর টিডিপি, তেলেগু দেশম পার্টি। এবার এরা তার মানে এনডিএ সরকারের একটা পায়া, এবার চেয়ারের একটা পায়া ভেঙে গেলে যেরকম পুরো চেয়ারটা নড়বড়ে হয়ে যায়, এরকম সম্ভাবনা কি তার মানে টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক নেতারা না বহু কিছু টের পায়। দেখবেন পিঁপড়েরা যেমন ভবিষ্যতে কোনো বিপর্যয় বা কিছু এলে নাকি আগে আগে টের পায়, দেখবেন সার দিয়ে বেরোতে শুরু করেছে দেখলেই আগে বাবা মারা বলতেন যে বৃষ্টি হবে, মানে একটা সম্ভাবনা, একটা সিক্সথ সেন্স। রাজনৈতিক নেতারা তারা তো আপনার আমার থেকে অনেক ওপরের জগতের মানুষ, ফলে তাদের বিভিন্ন রকম সেন্স রয়েছে, কখনো সিক্সথ, কখনো সেভেন্থ, কখনো এইথ, 10th অবধিও থাকতে পারে বলে অন্তত আমরা সাধারণ মানুষরা ভাবতে পারি, তার বেশিও থাকতে পারে। সুতরাং তারা যদি কিছু বলেন সেটা মাথায় রাখবেন, নাকি কোনো সম্ভাবনা না থাকলেও একদম অন্য কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলেছেন। একটা কারণ তো আছে। দেখুন, রাহুল গান্ধী যদি তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বিহারের লড়াইটা জিতে যেতেন, তাহলে স্বাভাবিকভাবেই মোদী বিরোধী মুখ তিনিই থাকতেন, আরও বড় করে থাকতেন। কারণ এই মহাগঠবন্ধন, মানে যেটা ওই ইন্ডি জোট আর কি, তার সব থেকে বড় শরিক এখনও কংগ্রেসই, এবং তাদের প্রজেক্টেড মুখ তাহলে রাহুলই হতেন, এটা নিয়েও কারোর কোনো সংশয় নেই। কিন্তু ইন্ডি জোটে রাহুলের নম্বর তো বাড়েনি, বরং গোটা দেশে তার নম্বর এই হারের পর কমে গেছে। আমার ধারণা তেজস্বী যাদবও খানিকটা ভেতরে ভেতরে ক্ষুব্ধই হয়েছে, কারণ ঠিক যে ইস্যুগুলো নিয়ে ওখানে এনডিএ মানে বিজেপি আর জেডিইউ জোট জিতেছে, মানুষের জন্য কথা বলে, মানুষের কাজের কথা বলে, তাদের পাশে থেকে, এবং তিনিও নিজে সেই একই রাস্তায় প্রচারটা শুরু করেছিলেন, কিন্তু পুরো প্রচারটাকে অন্য রাস্তায় নিজের এজেন্ডায় নিয়ে চলে গেছিলেন রাহুল। ওই এসআইআর, ভোট চুরি, এরকম জায়গাগুলোতে নিয়ে গেছিলেন। অথচ দেখুন, বিহারে লোকের মধ্যে সব থেকে বেশি দাগ কেটেছে হচ্ছে ওই আগেকার এই ধরনের জুলুমবাজির রাজনীতির থেকে সরে আসাটা। গোটা রাজ্যটা এখন মনে মনে কিন্তু বেশ একটা গর্ব অনুভব করে ওই জমানাটাকে তারা পেছনে ফেলে এসছে বলে। তাদের সেই পালসটা ধরতে না পেরেই রাহুল গান্ধী পুরো জোটটাকে ডুবিয়েছেন বলে এখন সবার মনে হচ্ছে। এবার জোট ধর্ম যতই থাকুক, তার ফলে ইন্ডি জোটের মুখের জায়গাটা নিয়ে তো একটা নতুন করে সমীকরণ তৈরি হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হলো কি না বলুন? কারণ ঠান্ডা লড়াই তো ছিলই। বড় শরিক কংগ্রেস
তারা কি এত সহজে নিজেদের জায়গাটা ছেড়ে দিত? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মানে ঠাড়ে ঠোড়ে অনেকেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে একটুখানি বাড়তি উদ্যোগও নিয়েছেন, তারা কি জায়গা ছাড়তো? কিন্তু বিহারের ভোট দেখিয়ে দিয়েছে কংগ্রেসকে প্রাসঙ্গিক থাকতে হলে আর ওই নিজেদের দাদাগিরি করলে চলবে না, জোটের অন্য শরিকদের উপর নির্ভর করতে হবে এবং তাকে মুখ করতে হবে যিনি এই মুহূর্তে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, অন্তত বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন? খেয়াল করে দেখুন, সারা দেশে এসআইআর হচ্ছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গের সঙ্গে মোট সব মিলিয়ে 12টা রাজ্য হচ্ছে। একমাত্র কাঁটা হয়ে রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গ। অন্যান্য রাজ্য যেখানে কমিশনকে সহযোগিতা করছে, যেখানে কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, সেখানে মানে এগুলো কিন্তু বিজেপি নেতারাও দাবি করেছেন, ওই রাজ্যগুলোর মধ্যে কয়েকটা অবিজেপি রাজ্যও আছে। কিন্তু একমাত্র যাবতীয় গণ্ডগোল, যাবতীয় তাদের প্রতিবন্ধকতা এই নির্বাচন কমিশনকে নাকি ফেস করতে হচ্ছে এই বাংলায়। এ রাজ্যে নির্বাচন কমিশনের এবং তাদের এই এসআইআরকে বিজেপির ষড়যন্ত্র বলে প্রথম থেকেই দেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুনলেন তো, এই আজকের দিনে দাঁড়িয়েও মানে যখন 60-70% এখানে এসআইআরের কাজ শেষ হয়ে গেছে, তখনও মুখ্যমন্ত্রী বলছেন ভোটের আগে এটা হওয়ার দরকার কি ছিল, এটা ষড়যন্ত্র। মানে এসআইআরের ক্ষেত্রে গোটা দেশে তিনি একমাত্র কাঁটা। সেই একই রকমভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় 2029 সালে কাঁটাটা গোটা দেশে ছড়িয়ে দিয়ে বিজেপির গলার কাঁটা হতে চাইছেন? এসআইআর নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে, আর দিদি বলছে ভোটের পর ঘুরব। তার মানে কি বিজেপি আর দিদি দুজনে মিলে চাইছে এসআইআরটা হোক, তারা যেমন হয়ে চাইছে তেমন হবে। বিএলও সব দিদির পার্টির লোকরা, আন্দোলন করছে দিদির পার্টির লোকরা, কোনো অন্য বিএলও নাই, সব দিদির পার্টির লোকরা। আঁতাত কিসের আঁতাত আমাদের মাথায় ঢুকছে না। উনি 21 সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বীকে আশীর্বাদ করেছেন। তিনি যেখানেই যাবেন সনাতনীরা, রাষ্ট্রবাদীরা ওনাকে হারান। আজকে সারা দেশ বাংলাকে দেখে নড়ে গেছে যে বাংলায় এইরকম অত্যাচার অনাচার এইভাবে বাংলার মানুষ কি করে সহ্য করছে, এবং এই 2026-এ তৃণমূল সরকারের বিসর্জন হবে। সুবর্ণ সুযোগ বা একটা আশার আলো বলতে পারেন। মমতা ব্যানার্জি যে দেখতে পাচ্ছে না এমন নয়, তিনি পশ্চিমবঙ্গের গণ্ডির বাইরে সর্বভারতীয় স্তরের নেত্রী হওয়ার প্রচেষ্টা 2019-এর থেকেই এই প্রচেষ্টাটা তার ছিল। 26-এর নির্বাচনে যদি রাজ্যে বিপুল ভোটে বিজেপির বিজয়রাতকে তিনি আবার আটকাতে পারেন, তাহলে এটা নিয়ে আর দ্বিমত কোথাও থাকবে না যে তিনি একমাত্র প্রাদেশিক দল যারা এই মুহূর্তে বিজেপির মহাশক্তিকে তারা প্রতিহত করতে পারে, পরাভূত করতে পারে। ধরুন আপনি টেবিল থেকে একটা বই তুলে আবার সেখানেই লিখে দিলেন, একদম যেখান থেকে তুলেছিলেন সেখানেই রাখলেন। এবার ফিজিক্স মানে পদার্থবিদ্যা কি বলবে জানেন? আপনি যত ভারী বই তুলুন, আপনি নাকি কোনো কাজই করেননি, কারণ আপনি বইটা যেখান থেকে তুলেছিলেন ঠিক সেইখানেই রেখেছেন, বইটার কোনো স্মরণ হয়নি। কিন্তু আপনি যদি বইটা একটা টেবিল থেকে তুলে পাশের টেবিলে রাখেন বা অন্য কোথাও রাখেন, সেটা যত হালকা বইই হোক, ফিজিক্স কিন্তু বলবে আপনি কাজ করেছেন। এই শর্ত পূরণ করতে হবে, শর্ত সাপেক্ষে লোকে কাজ বোঝে, বুঝলেন? মানে বিজ্ঞান তাই বলে। এবার মুখ্যমন্ত্রী গত 15 বছর ধরে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী এ রাজ্যটাকে চালাচ্ছেন। বাকি সবার কথা ছেড়ে দিন, রাজনৈতিক বিশ্লেষকদের কথা মতো যদি আমরা ধরি যে এবার মুখ্যমন্ত্রী পরিবেশ পরিস্থিতি অনুকূল বলে রাজ্যের বাইরে দেশের কথা ভাবছেন, তাহলে বুঝতে হবে যে বিজ্ঞানসম্মত উপায়ে তিনি কিছু করতে চাইছেন। সেটা হ্যাঁ একটা বিজ্ঞাপন ছিল না, কিছু করে দেখাই, চলো পড়াই, তখন ওই বয়স্ক শিক্ষার অ্যাড ছিল, আপনাদের মনে আছে, চলো পড়াই কিছু করে দেখাই, ঠিক সেই রকম আর কি। চলো বেড়াই, গোটা দেশটাকে চালাই, কিছু করে দেখাই, এই রকম হয়তো মুখ্যমন্ত্রী ভাবছেন। ওই বললাম, যেখানে আছেন সেখানেই যদি আরেকবার চলে আসেন জিতে, তাহলে তো বিজ্ঞানের পরিভাষায় কিছু করলেন না, কিন্তু তার মনে হয়েছে এবার কিছু করতে হবে। সুতরাং এটা যদি দেশে চলে যান, তাহলে ডেফিনেটলি
লোকে দেখবে যে না, তাহলে তো কিছু একটা হলো। বিজ্ঞান মাথায় রাখতে হবে। এবার আরেকটা কথাও তো মাথায় রাখতে হবে, যদি তিনি এরকম সত্যিই ভেবে থাকেন, যদি এই বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মাথার কোনো অংশেও ওই দেশের কথা ঘুরতে থাকে, তাহলে তিনি কি রাজ্যে ট্রানজিশনের কথা ভাবছেন? এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এখানে দায়িত্ব বদলের বা দায়িত্বে হাত বদলের মতো কিছু, কারণ দেখুন, রাজনীতি যদি বিজ্ঞানসম্মত একটা বস্তু হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গণ্ডির বাইরে পা রাখলে এখানে তো একটা শূন্যস্থান তৈরি হবে, যেটা ওই কুণাল ঘোষেরা 2036-38 সালে দেখেছিলেন। মুখ্যমন্ত্রী এবার বলছেন 29-এর কথা বলছেন। এবার বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো জায়গায় শূন্য পড়ে থাকতে পারে না, ভ্যাকুয়াম বলে কিছু হয় না, কিছু না কিছু এসে সেই শূন্যতা পূরণ করে দিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেশি সময় রাজ্যের বাইরে দেন অথবা দেশের চেয়ারটাকে টার্গেট করেন, তাহলে এখানে তার জায়গাটা কি ফাঁকা থাকবে? অথবা তিনি যদি যেভাবে কনফিডেন্ট তিনি পুরো ব্যাপারটাকে সামলে নেবেন, 2029-এ গণতন্ত্র বিপন্নতা চলে যাবে, তিনি দায়িত্ব নিয়ে নেবেন, এরকম যদি একটা ব্যাপারটা হয় আর কি, তাহলে এখানের জায়গাটা কি ফাঁকা থাকবে? তাহলে রাজ্যের দিকটা কে দেখবে? কাউকে তো দেখতে হবে শূন্যস্থান পূরণের জন্য, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাও কি তিনি ভাবছেন? দেখুন, অনেকেই হয়তো বলবেন যে এই কথাগুলো আমরা বড্ড আগ বাড়িয়ে বলছি, এগিয়ে ভাবছি, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথাগুলো কি একেবারে অস্বীকার করা যায় বলুন তো? আমরা এই আজকেই পড়ছিলাম যে এই হার্ট অ্যাটাক যাদের হয় আর কি, তার আগের 2 মাস আগের থেকে মাঝে মধ্যে তারা ওই হার্ট অ্যাটাকের একটা না কিছু ইঙ্গিত দিতে থাকে শরীর। এও তো সেরকম ব্যাপার, রাজনীতিতেও তো কিছু না কিছু ইঙ্গিত তো পাওয়া যায়। 29-এর কথা হচ্ছে, আজকে আমরা 25-এ দাঁড়িয়ে আছি, 26-এ পা রাখবো, হয়তো 3 বছর, কিন্তু 3 বছর 3.5 বছর কিছু ইঙ্গিত কথাগুলোর মধ্যে থেকে কি আমরা পেতে পারি না? দিনের শেষে সবার ওপরে তো আমরা জানি বিজ্ঞান সত্য, অবশ্য তাহার ওপরে পলিটিক্যাল সায়েন্স। এবার বিজ্ঞানের শর্ত মেনেই আজ কিন্তু আরও একটা কাণ্ড ঘটেছে। ওই পলিটিক্যাল সায়েন্স যতই বিজ্ঞানের ওপরে থাকুক, কিন্তু এই রাজনীতির ময়দানেই ঘটেছে ওই বিজ্ঞানের শর্ত মেনে। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গেছিল বিজেপি। এ রাজ্যের ভোটার তালিকায় তৃণমূল জোর করে মৃত ভোটারের নাম ঢুকিয়েছে, এটা হচ্ছে তাদের অভিযোগ। 2002 থেকে 2025 পর্যন্ত 88 লক্ষ মৃত ভোটারের নাম তৃণমূল ভোটার লিস্টে তুলেছে, একদম সুনির্দিষ্টভাবে। জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে এই অভিযোগটা করে এসছেন অমিত মালব্যরা। এবার খেয়াল করে দেখুন, এটার মধ্যে একটা অঙ্ক আছে, বিজ্ঞান ঠিক। প্রথম থেকে রাজ্যের বিজেপি নেতারা কি বলছিলেন? মিনিমাম 1 কোটি নাম বাদ যাবে। কেউ তারপর 1,20,20,00,000, কেউ 1.5 কোটি অবধিও চলে গেছিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সব বড় মেজো এখানকার বিজেপি নেতারা তারা কিন্তু 1 কোটির নিচে কেউ কিছু ভাবেননি। এবার এই মুহূর্তের পরিস্থিতি কি? কাল পর্যন্ত আপনাদের যেটা শুনিয়েছিলাম, যেটা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছিল, এই যেগুলো ডিজিটাইজেশন হয়েছে সেইটা বাদ দিয়ে তার আগে পর্যন্ত মোটামুটি 14 লক্ষের মতো নাম ওই মারা যাওয়ার কারণে বা এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে বা 2টো জায়গায় নাম ওঠার কারণে বাদ গেছে। এবার সেই 14 লক্ষ, এটা তো 1 কোটির থেকে অনেক নিচে। আজকে অমিত মালব্যরা গিয়ে 88 লক্ষের আর মৃতের নামটা ঘোষণা করে দিয়ে এলেন। ওখানে গিয়ে তারা সেই দাবিটা চাপিয়ে দিয়ে এলেন। মানে এই অঙ্কটা এবার যোগ বিয়োগ করে মিলিয়ে দিলে মোটামুটি 1 কোটির কাছাকাছি চলে যাবে, এটাই হয়তো তারা এক্সপেক্ট করছেন। এবার বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবেই থাকবে। তাহলে এটা ক্রিয়া না প্রতিক্রিয়া? প্রাথমিকভাবে যা দেখছি তাতে এটা প্রতিক্রিয়া, কারণ 2 দিন আগে ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের এ রাজ্যের, সেই সময় তাদের দফতরে গেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা ওখান থেকে বেরিয়ে অভিযোগ করেছিলেন যে বিজেপির ষড়যন্ত্রে এ রাজ্যের ভোটার তালিকায় বহিরাগত ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল বলেছিল বহিরাগত ভোটারের কথা, আর বিজেপি বলল মৃত ভোটারের কথা।
কিন্তু দুদলই যেটা বলল সেটা বিষয়টা তো একই, ক্রিয়াটা এক, সেটা হচ্ছে ভূত, মানে ভোটার তালিকায় ভূত। তৃণমূল গেছিল কলকাতায় সিইওর দফতরে, বিজেপি চলে গেল কমিশনের হেড অফিসে। হতেই পারে এখানে তৃণমূল রাজ্যের শাসক দল, তারা তো কেন্দ্রের শাসক দল, তারা কেন্দ্রীয় স্তরে গেছে। ক্রিয়া এবং তার বিপরীতমুখী প্রতিক্রিয়া, চাপ আর তার পাল্টা চাপ, এটা পরিষ্কার, সব বিজ্ঞানসম্মত। কিন্তু এরপরেও রাজনীতিকে আদ্যপন্ত একটা বিজ্ঞানসম্মত সিস্টেম বলে ভেবে বসবেন না, যেন মাথায় রাখবেন রাজনীতি সবার ওপরে। 2002 से लेके 2025 तक लगभग 88 लाख यानी 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। जो लोग बंगाल से पलायन करके दूसरे प्रदेशों में जा चुके हैं, ऐसे लोगों के नाम भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। और ये सारी चीज़ें पश्चिम बंगाल की सरकार, टीएमसी के कार्यकर्ता और ममता बनर्जी के दबाव में कुछ अधिकारी कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के सामने ऐसे भी उदाहरण रखे हैं। দেখুন, এই বিজেপির এই যে প্রতিবাদটা, এটা আপনারা যদি একটুখানি ভালো করে খতিয়ে দেখেন তাহলে আপনাদের ধরতে হবে একদিকে দল হিসেবে তৃণমূল, মানে শাসক দল হিসেবে, সরকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তার প্রশাসন, এবং ওই কিছু বিএলও যারা আর কি নির্বাচন কমিশনের হাত পা, যাদের মাধ্যমে এসআইআরটা রাজ্যে করা হচ্ছে আর কি, এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। রাজ্য সরকার কর্মী দিয়েছে, কর্মীরাই বিএলও, আর দল হিসেবে সংবিধান মেনেই তৃণমূলের লোকেরা বিএলএ হিসেবে বিএলওর সঙ্গে ঘুরেছেন। এবার এদের মধ্যেই একটা নেক্সাস মানে চক্র তৈরি হয়েছে বলে অমিত মালব্য বললেন। মানে তিনি হয়তো যেটা বাংলা বললেন না তো হিন্দিতে বললেন, বাংলা বললে হয়তো বলতেন সর্ষের ভেতর ভূত আর কি। এই বিএলওরা যাদের মাধ্যমে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সঠিক একটা ন্যায্য ব্যবস্থা করে এই যা যা বেনো জল আছে মানে ভূত আছে, ভূত বিদায় করবে, সেইখানটাতেই গলদ। সরষে দিয়ে ওই দেখতাম এই ওঝারা আগুনের মধ্যে ফেলে ছুঁড়ে মেরে মেরে নাকি ভূত তাড়ায়, ছোটোবেলায় গল্পগুলো শুনতাম। যে কোনো ভূতের গল্প পড়ুন, দেখবেন এই ব্যাপারটা আছে আর কি। তো সেই সরষেটা যদি ভেজাল হয় তাহলে ভূতেদের তো পোয়া বারো। এটা এর জন্যই হয়তো ওই লিস্ট ফিস্টগুলো ওই অত নির্ধারিত একদম ফরম্যাট মেনে কোনখানে কী খাতে বাদ গেছে, কত বাদ যেতে পারে, এতটা অবধি নির্বাচনের কাজ সহজ করে দেওয়ার জন্য অমিত মালব্যরা বলে এসছেন। এটা আমরা বুঝতে পারছি, কার্য এবং কারণ দুটোই বলে এসছেন কেন হয়েছে। মানে যারা মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে তুলেছে তারা যে আসলে ওই সরষের মধ্যে ভূত, এটা আমরা বুঝতে পারছি এই অভিযোগটা অনুযায়ী। এবার এই প্রক্রিয়ার উদ্দেশ্যই যদি হয়ে থাকে যে এই ভূতেদের রেখে দেওয়া, তাহলে যে জন্য এসআইআর হচ্ছে তার মূল উদ্দেশ্যটাও ব্যর্থ হয়ে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ। এবার এটা যদি বিজেপির অভিযোগ হয় তাহলে তো মানে এই অভিযোগটা যদি মান্যতা পায় আর কি, তাহলে তো কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠে যায়। এটা তো তার মানে তাদের ওপর আবার আরেকটা চাপ। এবার চিন্তা করুন, এই এক এসআইআরের জন্য কত রকম চাপ তৈরি হয়েছে কমিশনের ওপর। প্রথম থেকে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস চাপ বজায় রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের নিরবিচ্ছিন্নভাবে তাদের দলকে এই এসআইআর ইস্যুতে আন্দোলনে রেখেছেন। আর বিএলওরাও ওয়ার্কশপের মাঝে কান্নায় ভেঙে পড়েছেন, কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। মানে এত অল্প সময়ে পাহাড় প্রমাণ কাজ করা সম্ভব নয় বলে চাপ তৈরি করেছেন। কিছু বিএলওর মৃত্যু হয়েছে, চাপ আরও বেড়েছে। এত চাপ নিয়ে কমিশন কি করবে, রাখবে কোথায়? তাই কি জাতীয় নির্বাচন কমিশন তাদের ওপর তৈরি হওয়া এই চাপের কিছুটা কলকাতা পুলিশের ঘাড়ে ট্রান্সফার করলো? বিএলও অধিকার মঞ্চ নামে যে সংগঠনটা কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের ওই অফিসটাকে ঘেরাও করেছিল, সেই
তথাকথিত বিএলওদের সংগঠনের কিছু সদস্য যারা ওই পুলিশের সামনেই সিইও অফিসের গেট ধরে ঝাঁকিয়েছিলেন, কয়েকজন তো আবার প্রায় বিনা বাধায় ভেতরে ঢুকে সিইওর ঘরের সামনে ধর্নায় বসে পড়েছিলেন, এবং 1-2 ঘন্টা না, কিন্তু খেয়াল করে দেখুন প্রায় 24 ঘন্টা তারা ধর্না দিয়েছেন। মানে এই যখন দেখলেন যে চাপটা তাদের দিকে আসছে, ওই আগের কথাটা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাপটা জাতীয় স্তরে বিজেপির ঘরে ফিরিয়ে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়েছেন, কৌশল নিয়েছেন, নির্বাচন কমিশনও মনে হচ্ছে সেটা নিয়েছে। জানেন তো, তারা দেখলো তাদের এরকম ঘেরাও ঠেরাও ধর্না এত কিছু করে তাদের ওপর একটা চাপ তৈরি করে দেওয়া হয়েছে। এবার তাদের মনে হলো তাহলে আমাদেরও চাপটা ফিরিয়ে দেওয়া উচিত। জাতীয় নির্বাচন কমিশন আজ কী করেছে জানেন? আজ কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে, জানতে চেয়েছে এসব কি করে সম্ভব হলো এবং পুলিশ কি পদক্ষেপ করেছে তা 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলেছে নির্বাচন কমিশন। এবার চিন্তা করুন, বাংলা ছাড়া 11 রাজ্যে এসআইআর চলছে, কোথাও সিইও অফিস ঘেরাও হয়নি, হয়েছে শুধুমাত্র কলকাতায়। যে বাংলার সরকার এসআইআর নিয়ে কমিশনের পথে কাঁটা, সেই বাংলায় সিইওর দপ্তরে বিক্ষোভ, ঘেরাও আর ধর্নার জেরে চিঠি এলো দিল্লি থেকে। কোথায় দেওয়া হলো? সেই রাজ্যে সেই সরকারের পুলিশকে। এবার এর ফলটা হচ্ছে সরাসরি চাপটা ফিরিয়ে দেওয়া সেই সরকারের ঘরে। আর একটা কথা, কলকাতা পুলিশের কাছে নির্বাচন কমিশনের এই চিঠি আসার পরেই কলকাতার সিইওর দপ্তরে সংবাদ মাধ্যমের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিইও দপ্তরের কর্মীরাই এই কথাটা জানিয়েছেন। এবার সাংবাদিকদের ঢোকায় সমস্যাটা কোথায়? সাংবাদিকদের ঢোকায় সমস্যার প্রাথমিক জায়গা হচ্ছে সাংবাদিকরা খবর করে দেন কি কি হচ্ছে, তার মোটামুটি একটা ওই ধারা বিবরণী বলে না, কমেন্ট্রি আগে খেলা দেখার সময় করতেন। তো এই সময় আমাদের রাজ্যে নির্বাচন রাজনীতি এটা যে একটা খেলা, এটা তো রাজনৈতিক দলগুলোই বলেছে খেলা হবে। তা আমাদের সাংবাদিকরাও তাই কমেন্ট্রি দিচ্ছিলেন। এই যে এসআইআর হচ্ছে, কত এসআইআর এখন অবধি হলো, কজন বাদ গেছে, এসবই নিয়মিত তুলে ধরছিলেন। এবার তাতে তো বিভিন্ন পক্ষের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করে হচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি। সুতরাং আগে সাংবাদিকদের আটকাও, ঝামেলাটা তো গোড়ায় আটকাক। এবার সেটা আবার নিজেদের ঘাড়ে কেউ রাখেনি, বলেছে পুলিশ চেয়েছে বলেই নাকি সাংবাদিকদের আটকানো হলো। এবার ভাবুন, সিইওর অফিসের বাইরে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলওরা, ভেতরে ধর্নাও তারাই দিলেন, আটকানো হলো সাংবাদিকদের। মানে চাপ আর পাল্টা চাপের এই খেলায় তার মানে সংবাদ মাধ্যমে কি উলুখাগড়া, যাদের ওপর যখন তখন যেরকম কিছু খবরদারিও করা যায় আর ওই উড়িয়ে দেওয়া যায়। কি পুলিশ কি অ্যাকশন নেবে? যে পুলিশ জল দিচ্ছে ওদের, চা দিচ্ছে ওদের, যে পুলিশ 144 ধারা এলাকায় একটা আস্ত মিছিল ঢুকিয়ে দিল, যে পুলিশ কমিশনার মানে সিইওর ঘরের বাইরে নিয়ে গিয়ে ওদের রীতিমতো মাদুর পেতে বসিয়ে দিল, তার সে কি অ্যাকশন নেই? কমিশনারদের মোবাইল চেক করলে দেখা যাবে বিজেপির পার্টি অফিস থেকে সুনির্দিষ্টভাবে যে বার্তা লিখিতভাবে দেওয়া হয়েছে সেই বার্তার প্রতিফলন তাদের এই মন্তব্যগুলো। কারণ নিরাপত্তার কোনো অভাব নেই, বিক্ষোভ প্রদর্শন, গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করা এটা সাংবিধানিক অধিকার। এরকম ভাবে কোনো জায়গায় কখনো এই 4টে বিএলও নিয়ে আর বাকি তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন কোথাও অন্য কোনো রাজ্যে দেখেছে? মানে এই রাজ্যে কোনো সংবিধান নেই, বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করার একটা তৈরি করা হচ্ছে যাতে মানে নির্বাচন কমিশন যেন প্রেশারে থাকে এবং সেখানে যেন তারা এই এসআইআর বন্ধ করে দেয়। এবার দেখুন, চাপ এবং পাল্টা চাপের খেলাটা চলছে। এই চাপ কিন্তু ওই জোয়ার ভাটার মতো বাড়ছে কমছে, এটাও হচ্ছে। কেন বলছি? ধরুন গতকাল অবধি একটা আমরা ওই নির্বাচন কমিশন সূত্রে খবর যেটা পেয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম, মোটামুটি 14 লাখ লোকের নাম, যেটা বললাম একটু আগে, 14 লাখ লোকের নাম বাদ গেছে, ধরে নিচ্ছি যে মৃত বা অন্য জায়গায় চলে গেছেন ওই ডিজিটাইজেশনের আগে অবধি। এই 14 লাখের একটা হিসেব আমরা পেয়েছিলাম। আজকে এখন আবার একটা আমরা অন্য হিসেব পাচ্ছি। যত মানে এনুমারেশন ফর্ম তো যত সময় যাচ্ছে বিএলওরা কালেক্ট করছেন এবং ওগুলো আপলোড করছেন তারা, প্রতি মুহূর্তে কিন্তু সেগুলো বিশ্লেষণ হচ্ছে। এখন পর্যন্ত যা নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, প্রায় 6 কোটি ফর্ম
খেয়াল করে দেখুন 7.5 কোটির মতো ভোটার, তার মধ্যে 6 কোটির মতো ফর্মের কিন্তু ডিজিটাইজেশন হয়ে গেছে। ফর্মগুলো জমা নিয়ে বিএলওরা তারা কিন্তু আপলোড করে দিয়েছেন। এবার এই 6 কোটি ফর্ম বিশ্লেষণ করে নির্বাচন কমিশন একটা অদ্ভুত নাকি তথ্য পেয়েছে বলে জানা যাচ্ছে। আবার বলছি, এগুলো নির্বাচন কমিশনের সূত্র থেকে পাওয়া, একদম সংখ্যা মেপে আমি এত হাজার এত জন বলছি না, কিন্তু মোটামুটি এটাই। প্রায় 26 লক্ষ নাম, 26 লক্ষ নামের ম্যাপিং হয়নি। এই যে 6 কোটি ডিজিটাইজেশন হয়েছে এখন অবধি, তার মধ্যে 26 লক্ষ নামের ম্যাপিং করা যাচ্ছে না। এবার ম্যাপিং করা মানেটা কি? ম্যাপিং করা মানেটা হচ্ছে এই 26 লক্ষ নাম, এদের নাম ওই হয় 2002-এর ওই তালিকার মধ্যে এদের নাম তো নেই, তারা তাদের কোনো আত্মীয় স্বজনের নাম এর মধ্যে কোনোভাবে দিতে পারেননি, মানে ফাঁক ফোকর রয়ে গেছে। এবার এইটা খুব ইন্টারেস্টিং, কারা কাদের নামের ক্ষেত্রে ফাঁক ফোকর আছে। দেখুন, জেনুইন বেশ কিছু কারণ আছে। বহু বৈধ নাগরিকেরও কিন্তু ওই 2002-এর আগে, মানে যারা 2002-এর পর ভোটার হয়েছে তাদের নাম তো 2002-এ থাকবে না। এবার তাদের নিয়ম অনুযায়ী তাদের বাবা মা দাদু এরকম সব নামগুলো ম্যাপ করাতে হবে, মানে 2002-এ কোথাও না কোথাও তাদের যোগাযোগটা দেখাতে হবে, এ রাজ্যে হোক কি ভিন রাজ্যে। সেইটা পাওয়া যাচ্ছে না, মেলানো যাচ্ছে না। যারা বৈধ ভোটার তাদের ওই বিভিন্ন কারণে, সেটার তো কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ, হয়তো কোনো কারণে তারা দেখাতে পারেননি। এবার এদের হিসেব মতো কী হবে, এদের শুনানিতে ডাকা হবে এই 26 লাখ। এবার এর মধ্যেও কতজনকে শুনানিতে ডাকবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা ধরে নিচ্ছি মোটের ওপর যাদের এই 2002-এর সঙ্গে ম্যাপিং হচ্ছে না তাদের শুনানিতে ডাকা হবে। শুনানিতে গিয়ে তাদের স্যাটিসফাই করতে হবে, নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিতে হবে এই কারণের জন্য আমরা ওই 2002-এর সাথে কোনো লিঙ্ক দেখাতে পারছি না, ম্যাপিংটা দেখাতে পারছি না। নির্বাচন কমিশন তাতে সন্তুষ্ট হলে তাদের নাম উঠে যাবে। যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয়, নাম বাদ পড়ে যাবে। এবারে এটা কি হবে, কতটা হবে, কোন সংখ্যা হবে, এটা বলাটা খুব মুশকিল। এটা তো সব শুনানির পরেই বোঝা যাবে। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, এই যে 26 লাখ এর মধ্যেই তো তার মানে লুকিয়ে রয়েছে ওই অনুপ্রবেশকারীদের নামও। এইটা ইন্টারেস্টিং পয়েন্ট। এদের আপনি এড়াতে, সংখ্যা কত তা জানি না, কিন্তু এর মধ্যে কিছু অনুপ্রবেশকারীর নাম লুকিয়ে রয়েছে, এটা তো খুব পরিষ্কার। এবার আপনি বলতেই পারেন অনুপ্রবেশকারী আছেই, তার কি গ্যারান্টি? এইটা এখন অবধি যা আমরা দেখে ফেলেছি, এটা আমাকে কিছু বলতে হবে না, আপনারাই জানেন এটা গ্যারান্টি। ওই সীমান্তগুলোতে যারা গিয়ে এখনও ভিড় করে বসে রয়েছে, যারা বিভিন্ন সময়ে আমাদের ওই বুমের সামনে এসে দাঁড়িয়ে বলে দিয়ে গেছে কটা ভোট দিয়েছে, তাদের বক্তব্য থেকেই পরিষ্কার ভোটার তালিকায় তো এদের নাম আছে অনুপ্রবেশকারী। এবার সেই সংখ্যাটা কত, নিশ্চিতভাবেই এই 26 লাখের মধ্যে লুকিয়ে আছে এই এখন পর্যন্ত, মানে 6 কোটি যে আপলোড হয়েছে তার মধ্যে। বাকি আপলোড কত? 1.5 কোটি। এবার এই 1.5 কোটির মধ্যে আরেকটা সংখ্যা তৈরি হবে, মানে এই 26 লাখের সঙ্গে আরও কিছু নাম যোগ হবে। কত হবে আমরা জানি না, কিন্তু যে নামগুলো যোগ হবে তখন বলতে হবে যে সেই সংখ্যক, টোটাল যে সংখ্যাটা সেই সংখ্যাটার মধ্যেই ওই অনুপ্রবেশকারীও রয়েছে, অন্য রাজ্যে চলে যাওয়া হয়েছে, অথবা কোনো ন্যায্য কারণে যারা 2002-এর সঙ্গে নিজেদের যোগাযোগটা দেখাতে পারছেন না, ম্যাপিংটা করাতে পারছেন না, তাদের নামটাও রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে আর কি। শুনানির পর তখন সেটা পরিষ্কার হবে, নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে। এবার এইখানে একটা মজার অঙ্ক আছে, আমি জাস্ট তর্কের খাতিরে বলছি, এগুলো কোনোটাই আমি একবারও বলছি না এটাই চূড়ান্ত, এটাই শেষ কথা, এর মধ্যে বদল হবে না। ওই সময় যেরকম ওই বললাম না, ধারা বিবরণী দিচ্ছি আমরা, এটা রাজনৈতিক নেতাদের গায়ে লাগছে, নির্বাচন কমিশনের ওপরেও চাপ বাড়ছে, এই জন্যেই ওই নির্বাচন কমিশনের দফতরে ঢোকা বন্ধ হয়েছে সাংবাদিকদের। হওয়াই উচিত, সাংবাদিকরা এই সমস্ত কাজকর্ম করলে, তাদের সব ভেতরের খবর বাইরে বার করে দিলে, তাদের ওপর তো মাঝ রাস্তায় যদি চাপ বাড়ে তাদের আর ভাল লাগে? চাপ কি কম? বুঝি, ওদের দুঃখটা বুঝি। সুতরাং কমন টার্গেট সাংবাদিকরা। সে যাই হোক, এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ডস, এরকমই হয়। জন্মলগ্ন থেকে, যবে থেকে সাংবাদিকতা করছি তবে থেকে দেখে আসছি, এটা ভবিষ্যতে হবে, এটা নিয়ে আমরা খুব একটা ভাবি না। আমরা খবর করি, এই খবর করেই আপনাদের শোনাচ্ছি।
তো এই মোটামুটি এখন অবধি তাহলে সারমর্মটা কি? ধরুন এই যে 26 লাখের কথাটা বললাম, তর্কের খাতিরে, আবার বলছি তর্কের খাতিরে ধরে নিন এই 26 লাখের পুরোটাই বাদ চলে গেল। এটা মানে এটা যেহেতু লিঙ্ক করা যাচ্ছে না, ধরা গেল যে এটার মধ্যে বৈধতা নেই। আগে বাদ যাওয়ার কথা কত বলা হয়েছিল, মৃত বা অন্য জায়গায় চলে গেছেন, যেটা ওই ফর্ম জমা না দেওয়ার কারণে ওই আপলোড করা ডিজিটাইজেশনের আগেই যে সংখ্যাটা মোটামুটি আমরা ইঙ্গিত পেয়েছিলাম নির্বাচন কমিশন সূত্রে 14 লাখের মতো। তাহলে 26 আর 14 মোটের ওপর 40 হলো, একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছি। এবার বাকি রইল আপলোড করা 1.5 কোটি। এর মধ্যেও নিশ্চয়ই বেশ কিছু নাম টাম থাকবে যাদের ওই লিঙ্ক করার সমস্যা হচ্ছে। এবার সেটা রাজনৈতিক নেতারা বলতে পারবে, এটা কত হবে এটা আপনার আমার কারোর পক্ষে আগের থেকে ওই বসে বলাটা সম্ভব না, বলবো না। তার কারণ আমরা এখানে টিয়া পাখি নিয়ে বসে নেই। যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি ওগুলো ওই নির্বাচন কমিশনের ভেতর থেকে, হ্যাঁ বাইরে প্রচুর পুলিশ টুলিশ রাখলেও তার মধ্যে যেটুকুনি আমরা জানতে পারি তার ভিত্তিতেই আমরা আপনাদের বলছি। এর মধ্যে ফাঁক ফোকরটা কম। এবার সেটাকে বাকিটা বিশ্লেষণ এটা সবাই করেন, আমরাও করছি আপনাদের সামনে। তো এখন অবধি এই হচ্ছে মোটের ওপর বিষয়। হলে যা হবে, বাদ ঠাত যাওয়ার যা হবে এই সংখ্যার ভেতর থেকেই হবে, এই অন্তত এই মুহূর্ত পর্যন্ত। এরপর বাকি 1.5 কোটিতে কী হবে আমরা জানি না, শুনানির পর কী হবে সেটাও আমরা জানি না। কিন্তু এই যে অঙ্কগুলো, এই যে সংখ্যাগুলো, এগুলো তো বিভিন্ন পক্ষকে বিভিন্নভাবে চাপে ফেলে দিচ্ছে। দেখুন, যে সংখ্যাটাই হোক সেই সংখ্যাটা যদি কারুর ফেভারে গিয়ে থাকে বা কারুর বিপক্ষে গিয়ে থাকে তাহলে দুদলেরই দুরকম প্রতিক্রিয়া হবে। যদি এই সংখ্যাটা ভূতগুলো ভোট দিয়ে থাকে এবং সেই ভোটগুলো যদি কোনো একটা পক্ষের কাছে গিয়ে থাকে, এই সংখ্যাটা বাদ গেলে তাদের তো গেল। তারা গাইতেই পারেন অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় গো। ফলে তাদের রাগ হবে, তারা চাপ বাড়াবেন। আবার যারা ভেবেছিলেন যে এর থেকেও বেশি হওয়ার কথা, আরও অনেক বেশি হওয়ার কথা, তাদের কাছে মনে হতে পারে যে যতটা ভেবেছিলাম ততটা তো হচ্ছে না, ফলে তাদেরও রাগ হতে পারে। রাগটা হচ্ছে কমন বিষয়। আর ওগরাবেন সবাই রাগ দুটো জায়গা, আপাতত নির্বাচন কমিশন আর বাকিটা সাংবাদিকদের ওপর। তো এটা আপনারাও বুঝতে পারছেন। সুতরাং এর মাঝখানে আমাদের জন্য তো ওই ঢোকা বন্ধ ঠন্ধ এই সমস্ত চাপগুলো তৈরি হচ্ছে। আর কমিশন তাদের ওপরেও মানে ক্ষোভের বদলে চাপ, ক্ষোভের চাপ আর কি সেটা আছড়ে পড়ছে। দেখুন, ইতিমধ্যেই খোদ মুখ্যমন্ত্রী দুবার কমিশনে চিঠি দিয়েছেন। এবার কমিশনের ওপর চাপ বাড়াতে 10 জন প্রতিনিধি তাদের পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন 5 প্রতিনিধিকে নিয়ে আলোচনায় রাজি ছিল, কিন্তু 10 জনের দাবিতে তৃণমূল অনড়। শেষ পর্যন্ত ডেরেক ওব্রায়ান চিঠি লিখে 10 জন প্রতিনিধির নাম কমিশনকে জানিয়ে দিয়েছেন একদম, যে এর বাইরে কিছু হবে না, এদের সঙ্গেই বসতে হবে। তো কমিশন বোধহয় তাতেও রাজি হয়ে যাচ্ছে। সব ঠিক থাকলে শুক্রবার সকাল 11টায় ওই কমিশনের দিল্লির সদর দফতরে এই তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে তারা মিটটিট করবেন। কী ভাবলেন চাপের খেলা এই অবধি শেষ? না, সোশ্যাল মিডিয়ায় কমিশনকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। তার সাফ কথা, পারলে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার লাইভ করুক কমিশন, আর সেখানেই যেন 5টা প্রশ্নের জবাব তারা দিয়ে দেয়। এবার বৈঠকের কৌশল বা চাপের কৌশল যেভাবেই দেখুন, এই যে লাইভ টেলিকাস্টের দাবিটা, এটা যে কৌশল এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এবং চাপের কৌশল সেটা নিয়েও কোনো সংশয় নেই। শুধু একটা পুরনো কথা মনে পড়ে গেল, জানেন তো, আপনাদের মনে আছে সেই আরজি কর আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সেই দাবিটা? নিশ্চয়ই বলেননি, কতবার আলোচনা হতে হতে ভেস্তে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ জুনিয়র ডাক্তাররা লাইভ টেলিকাস্টের দাবি জানিয়ে বসেছিলেন। তো সেই যাই হোক, তারপর সে কত কিছু হয়েছে, গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে, তিলোত্তমাকে কি সুন্দরভাবে সবাই ভুলে গেছেন, এগুলো সব হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, এই সাধারণ মানুষ আপনার আমার, আমাদের স্মৃতি খুব স্বল্প দৈর্ঘ্যের, বেশি দূর আমাদের মনে থাকে না, একটু পিছিয়ে গেলেই আমরা ভুলে যাই। কিন্তু শাসক দল বা রাজনীতিকরা এরা কিচ্ছু ভোলে না।
প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে এবং ভুল থেকে শিক্ষা নেয়। আর যদি মনে করে যে কেউ একটা চাপ সৃষ্টির জন্য ঠিকঠাক কিছু একটা করেছিল, সেটা মনের মধ্যে তুলে রেখে দেয়, যথাসময় সেটা আবার অন্যের ওপর চাপ সৃষ্টি করবে বলে। উনি কে? একটা নির্বাচন কমিশনের নিউট্রাল জায়গা, সংস্থা, তার সাথে কোনো পার্টির কিছু নেই, তারা যেটা ঠিক করবে সারা দেশে সেটাই করবে। উনি একজন সাংসদ, উনি হতে পারেন, কিন্তু উনি বলতে পারেন না যে সেটা সবাই সম্মুখে হবে, রাস্তার মধ্যে হবে। এভাবে তো একটা সরকার চলতে পারে না। এই সরকার পুরো গায়ের জোরে সরকার চলছে, নির্বাচন কমিশন তার নিজের পথেই চলবে। দেখুন, সব মিলিয়ে একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, কমিশন আর রাজ্যের শাসকের মাঝে এই চাপের খেলাটাকে একটা বেনজির সংঘাত বলতেই পারেন। অতীতে অবশ্য নির্বাচন কমিশনের সঙ্গে সেই মীরা পাণ্ডের সময় থেকেও আমরা সংঘাত তো দেখেছি, কিন্তু সংঘাতটা এই মাত্রায় চলে যাওয়া, এটা কিন্তু এটা মানে কি বলবো, বেনজিরি। আসলে এই এসআইআর আর তাকে নিয়ে দিল্লি আর কলকাতায় দড়ি টানাটানি, এটা অভূতপূর্ব। কিন্তু তারপর একটা কথা মানতেই হবে, হাজার চাপের খেলাতেও তৃণমূলের রাজনৈতিক ফোকাসটা কিন্তু কিছুতেই ঘাটতে দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন, একদিকে তৃণমূল চাপ চালিয়ে যাচ্ছে, এসআইআর নিয়ে কমিশনের ওপর চাপ চালিয়ে যাচ্ছে, কেন্দ্রের দিকে তোপ দেখে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে লড়াইটা নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু পাশাপাশি চুপচাপ যে এই ভোটের জন্য 26-এর জন্য যে ফোকাসটা রাখা, এবং সেটা কিন্তু এসআইআর পরবর্তী ধাপে কিভাবে হবে সেই জায়গাটায় নিজের দৃষ্টি স্থির রেখে দিয়ে দলের রাজ সামলাচ্ছেন অভিষেক। এসআইআরের শুরুর থেকে দফায় দফায় দলীয় সংগঠনকে রণকৌশল বুঝিয়ে দিচ্ছেন। দেখুন, কমিশনে প্রতিনিধি দল পাঠানো হবে, সেই সাংসদদের নিয়ে টিম গড়ে দিয়েছেন, সেটা বলছেন, লিখছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে চাপের খেলায় সাংসদদের ওজনকে, গুরুত্বকে তিনি কাজে লাগাতে চাইছেন। আবার একই সঙ্গে এসআইআর নিয়ে নিচুতলা পর্যন্ত গোটা দলকে একেবারে ভোট মোডে ধরে রেখে দিয়েছেন। প্রত্যেকটা জায়গাতে তিনি আলাদা করে বড় মাপের নেতাদের সুপারভাইজার হিসেবে ওয়ার রুমে পাঠিয়ে দিচ্ছেন। এই চাপটা, এই যে ফোকাসটা, এটা যুদ্ধ রব, এটা কিন্তু এ রাজ্যের প্রত্যেকটা পাড়াতে টের পাওয়া যাচ্ছে। কিন্তু এসব তো গেল দল হিসেবে তৃণমূলের পারফরমেন্স। তৃণমূল সরকারের অধীনে থাকা প্রশাসন, তার ফোকাসটা কি এই সব কিছুতে কোথাও গিয়ে একটু নড়ে যাচ্ছে না? কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছে না যে ঠিক আছে, দল হিসেবে তৃণমূল বা সব রাজনৈতিক দলই তারা এখন ভোট মোডে চলে গেছে, নির্বাচন কমিশনও ভোট মোডে চলে গেছে, গোটা রাজ্যের নজর, গোটা রাজ্যের চিন্তা ভাবনা জুড়ে খালি ভোট ভোট, 26, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রশাসন এই ভোট করে তার মাথার থেকেও কি ফোকাসটা সরে গেছে? এই কথাটা কিন্তু মাথায় আসছে দুটো কারণে। এক, গতকালে মুখ্যমন্ত্রীর ওই হেলিকপ্টার বিতর্ক, মুখ্যমন্ত্রী যাবেন অথচ সেই হেলিকপ্টারেরই ইন্স্যুরেন্স আপডেট নেই, সেটাও আবার জানা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে। একে কী বলবেন, প্রশাসনিক গাফিলতি, তাও না হয় ধরে নিলাম, ঠিক আছে, আর মাঝে মধ্যে ব্যতিক্রমী ঘটনা ঘটতেই পারে, ঘটেছে। কিন্তু তারপর দেখুন দ্বিতীয় ঘটনাটা, বনগাঁ থেকে ফেরার পথে বারাসাতে হাসপাতালের সামনে বিক্ষোভে আটকে পড়ল মুখ্যমন্ত্রীর গাড়ি। এবার মুখ্যমন্ত্রীর রাস্তা, কনভয় যেখান দিয়ে যাবেন সেখানকার কি পরিস্থিতি, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো দেখভাল করার কথা পুলিশের। অনেক আগের থেকে গোটা বিষয়টা নজর রাখেন তারা, তাদের নজরে নিয়ে গেল গোটা বিষয়টা। এবং বিক্ষোভের কারণ ভাবুন, মর্গে রাখা একটা মৃতদেহের চোখ চুরির অভিযোগ। সরকারি হাসপাতালে এরকম গুরুতর অভিযোগে একটা বিক্ষোভ হলো, আর তাতে আটকে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। তাকে প্রতিশ্রুতি দিতে হলো, সেই অভিযোগ শুনতে হলো। মানে বুঝতে পারছেন প্রশাসনিক গাফিলতি কোথার থেকে কোথায় যাচ্ছে, সবটাই তো। সেটার মধ্যে এই হাসপাতালে এই যে অভিযোগটা উঠেছে সেটাও কিন্তু পরে এড়িয়ে যেতে পারবেন না। মানে গোটা প্রশাসনটাই কি পুরোটা ওই ভোট মোডে চলে গেছে? তাদের আসল যে কাজটা, সে কাজে আর কারোর মন নেই? এই প্রশ্ন কিন্তু উঠবে। সরকারি হাসপাতালে এখন একটা
ডেড বডির এরকম অবস্থা, ইঁদুর চোখ খুবলে নিচ্ছে। বিভিন্ন সরকারি হাসপাতালে এই র্যাকেটগুলো চলে, যেখানে অর্গান বিভিন্নভাবে পাচার করা হয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন। প্রশাসনে কারো গাফিলতি থাকতে পারে, তাকে আইডেন্টিফাই করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এটাই গুড গভর্নেন্স। যে সুশাসনের কথা বিজেপি বলে, আসলে বিজেপিরা দুঃশাসন। ইঁদুরটা তৃণমূলের নাম লিখিয়েছে। তৃণমূল মানে চোর। কি তৃণমূল মানে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে। দেখুন, মুখ্যমন্ত্রী যেখান থেকে ফিরছিলেন সেই ঠাকুরনগরে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বার্তা দিয়েছেন। একই জায়গা, একই উপলক্ষ, দুটো বার্তা। বার্তাটা কি? যারা তাদের সঙ্গে রয়েছেন, যারা ভিড় করে তার মিছিলে এসছেন, সভায় আছেন, তাদের জন্য বার্তা, আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য তৃণমূল লড়ে যাবে। যারা তিনি কিন্তু ঠাকুর বাড়িতে যাননি, না গিয়ে ওই ঠাকুর বাড়িতে একটা বার্তা দিয়েছেন। এটা খুব পরিষ্কার যে যেভাবে উনি আরেকটা বার্তা দিয়েছিলেন না, ওই ওখানকার পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এবার গোপাল শেঠ তিনি যে পদত্যাগ করছিলেন না, তাকে না ডেকে বার্তা দিয়ে দিয়েছিলেন যে গোপাল শেঠের পাশে তিনি নেই। এবং গোপাল শেঠের পাশে যেহেতু মমতা বালা ঠাকুর চলে গেছিলেন, ঠাকুর বাড়িতে না গিয়ে কি তাকেও একটা বার্তা দেওয়া হলো? মানে আমি বলছি গোটা বিষয়গুলো তো একটার থেকে আরেকটা রিলেটেড হয়ে যায়। পাশাপাশি ওই ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে সিএ এর জন্য, যে ক্যাম্পে যথেষ্ট ভিড় রয়েছে, সেখানকার মতুয়াদেরও কিন্তু তিনি একটা বার্তা দিয়ে দিয়েছেন। যারা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু নিজেদের বাংলাদেশি বলে প্রমাণ করছেন এবং নিজেদের বিপন্ন করে তুলছেন। এইটা হচ্ছে রাজনীতি। সবসময় এক ঢিলে কতগুলো জায়গায় বার্তা দেওয়া যায় দেখুন। আর মতুয়াদের নিয়ে এই যে ওরা চলছে, তাতে কিন্তু আরও একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে চলে আসছে। মুখ আর মুখোশ, এইভাবেই মতুয়াদের কিন্তু সমস্ত রাজনৈতিক দল ট্রিট করছে। মতুয়ারা আমার দলের ভোটার হলে ন্যায্য, আর প্রতিপক্ষের ভোটার হলেই ব্রাত্য। আসলে মতুয়ারাও যে তারা কেবলমাত্র একটা সংখ্যা, একটা ভোট ব্যাংক, সেটা কিন্তু সব রাজনৈতিক দলই বুঝিয়ে দিচ্ছে। এবং ভাবনাটা কিন্তু লুকিয়ে রাখা যাচ্ছে না, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পরিষ্কার হয়ে যাওয়া মানে কি জানেন তো? মুখ আর মুখোশ দুটোই স্পষ্ট হয়ে যাওয়া। আসলে এর মধ্যেও অস্বাভাবিক কিছু নেই। এই মুখোশের আড়ালে মুখ লুকানোটাই তো এ যুগের স্ট্র্যাটেজি, সেটা এদেশে হোক বা বিদেশে। এই বাংলাদেশের কথাই ধরুন, ছাত্র আন্দোলনের নামে হাসিনা সরকারকে উৎখাত করে দেওয়া হলো। মুখে কি বলা হলো? সংস্কার আর উন্নয়নের জন্যই এই আন্দোলন। সংস্কার আর উন্নয়নের ঠেলা বাংলাদেশের আম জনতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি হয়েছে জানেন? পরপর আপনাদের একের পর এক বলি, তাহলে বুঝতে পারবেন এগুলো কোনোটা বিচ্ছিন্ন ঘটনা না। ওই সময় থেকে, হাসিনাকে টার্গেট করার আগের থেকেই একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। প্রথমে টার্গেট হয়েছিলেন মুক্ত মনারা, ব্লগাররা। সেই অভিজিতের কথা মনে আছে? প্রকাশ্য রাস্তায় যিনি খুন হয়েছিলেন, তার স্ত্রীর রক্তাক্ত অবস্থায় তার পাশে দাঁড়িয়ে বসে থাকার ছবিটা একবার ভাবুন তো। এই মুক্তমনাদের, প্রগতিশীলদের আটকানোটা সবসময় মৌলবাদীরা প্রথম টার্গেট করে। এরাই প্রথম কাঁটা। সেই কাঁটাটা উপড়ে ফেলার পর দ্বিতীয় টার্গেটকে তিনি হচ্ছেন হাসিনা। কারণ কোথাও গিয়ে ওই মৌলবাদীদের উত্থানে জামাত ঠামাত এদের মানে বাড়াবাড়ি করতে তিনি দিচ্ছিলেন না। এটাই হচ্ছে বিষয়। হাসিনা দেশ ছাড়া হলেন, এবার টার্গেট হলেন কে? ওই সংখ্যালঘু হিন্দুরা। চারপাশে কিন্তু তারা বারবার আক্রমণের শিকার হয়েছেন। কীভাবে হয়েছেন সে খবর আপনারা পেয়েছেন, আমরা দেখিয়েছি। হিন্দুরা মোটামুটি কোণঠাসা হয়ে গেছেন। এবার টার্গেট হচ্ছেন মুক্তমনা ফকির বাউলরা। ভাবা যায়? বাউলরা, ফকিররা, যারা নিজেদের ধর্মের ওপরে মনে করেন, ধর্মের ওই সংকীর্ণ ভেদাভেদের মধ্যে নিজেদের আটকে রাখেন না। মানুষকে নিয়ে যাদের চিন্তা ভাবনা, মানুষ ঈশ্বর, সব দেহটাকে ঈশ্বরের একটা কি বলবো, একটা মন্দির বলে তারা মনে করে, তারা ছাড় পাচ্ছেন না। এবার কুষ্টিয়ায় এবারও ঘটা করে লালন জন্মোৎসব পালিত হয়েছে,
কিন্তু সেটা যে মুখোশ সেটা প্রমাণ করে দিয়েছে এবার বাউলদের ওপর আক্রমণগুলো। একের পর এক বাউল সেখানে আক্রমণের মুখে পড়ছে। এই জামাতি উগ্র মৌলবাদী সংগঠনগুলো এই কাণ্ডগুলো করছে, বুঝতে পারছেন? আর পেছনে মদত দিচ্ছেন কে? ইউনূস, মোহাম্মদ ইউনূস আর তার সরকার। আর তাই পাকিস্তানের মতো শক্তি তারা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশটাকে দ্বিতীয় পাকিস্তান বানানোর প্রচেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে। আসলে এটাই হলো মুশকিল, জানেন তো? এই ক্ষমতাবানদের উগ্র মানে মৌলবাদী যারা, তাদের মুক্ত মনের পরিসর মুছে দেওয়াটা তাদের প্রাথমিক টার্গেট হয়, যাতে এই ধর্মীয় একটা ভাবাবেগ দিয়ে গোটা জায়গাটাকে ঘিরে দিয়ে অন্ধ করে দিয়ে নিজেদের স্বার্থ পরিপূর্ণ করা যায়। সেই একই কাজ কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে। দেখুন, মৌলবাদের দ্বিতীয় ধাপ কি? ওই দ্বিতীয় পাকিস্তান বানাতে গেলে তো পাকিস্তানকে নেমন্তন্ন করতে হবে, সেটাই তো করছেন ইউনূস সাহেব। বাংলাদেশের মিডিয়ারও চোখে লাগছে ব্যাপারটা, জানেন তো? কি হচ্ছে না, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু আসছে পাকিস্তান থেকে। কখনো সেনা আসছে, কখনো সেনা অফিসাররা আসছেন, কখনো ISI এর চরেরা আসছেন, কখনো ISI কর্তারা আসছে। এদের ঘোরার যেন জায়গা হয়ে গেছে বাংলাদেশ। এবার একটা জিনিসই ভাবছিলাম, এটা করে ভারত বিরোধিতা, ভারতের ক্ষতি করা, এটা তো না হয় পাকিস্তানের টার্গেট। বাংলাদেশের টার্গেট কি? আপাতত পাকিস্তান হওয়া। তারা হয়তো ভাবছে পাকিস্তান হয়ে গেলে তারা ভারতের সমকক্ষ হয়ে যাবে, এরকমই নিশ্চয়ই তাদের ভাবনা চিন্তা। কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শেখাবে এটা কি? আজ কি শোনা গেছে জানেন? ইমরান খানকে জেলের মধ্যে মারা হয়েছে। একটা ধোঁয়াশা, জেলের বাইরে এখন পাকিস্তান উত্তাল। মানুষ ইমরানের বোনকে শুদ্ধ গ্রেফতার করে নিয়েছে, ইমরানের সমর্থকরা, এমনকি পাকিস্তানের সাধারণ মানুষ এসে জেলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কি যে কাণ্ড হবে আমরা এখনও জানি না কোন দিকে গোটা বিষয়টা যাবে। তিনি জীবিত আছেন না মৃত তাই নিয়ে জল ঘোলা হচ্ছে। এবার ও দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই পরিস্থিতি হওয়া, এটা তো নতুন কিছু নয়। খেয়াল করে দেখুন, পাকিস্তান তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকেও তো ফাঁসিতে ঝুলিয়েছিল। আরেক প্রাক্তন বেনজির ভুট্টো, তিনিও খুন হয়েছিলেন। এবার ইমরান, তিনি রয়েছেন জেলে, শোনা যাচ্ছে তাকে মেরে দেওয়া হয়েছে। অন্তত সেই সম্ভাবনা যে 16 আনার জায়গায় 18 আনা, সেটা পরিষ্কার বুঝতে পারছি। এইসব অনুপ্রেরণায় ইউনূস সাহেবও তো হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে চাইছেন। তার ফাঁসির আদেশ তো হয়ে গেছে। নেহাত বাংলাদেশ নেই তিনি ভারতে রয়েছেন, বাগে পাচ্ছেন না। কিন্তু একটা জিনিস ভাবছিলাম, জানেন তো? হাসিনা তো ভারতে রয়েছে, তাকে বাগে পাবেন না। কিন্তু ইউনূস সাহেব, তিনি তো এখনও বাংলাদেশেই রয়েছেন। এবার যদি পাকিস্তানের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কেউ ইউনূস সাহেবকে কোনো সময় টার্গেট করে নেয়, তিনি কি করবেন? এটা কিন্তু ভাবার মতো বিষয়।